মেরুন জেলা মহাদল এবং বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের সম্মানিত নেতৃবৃন্দ, যুব ছাত্র নেতৃবৃন্দ এবং আমাদের এই আন্দোলনে পাশে যারা আছেন সহযোগী বন্ধু এবং আমাদের অভিভাবক হিসাবে যাদেরকে আমি সম্মান করি, যারা আমাদের পাশে ছিলেন সেই দুর্ঘটনাকালে, দেখেছেন আমাদের পরিস্থিতি, আমাদের বিষয় নিয়ে যারা লড়াই করেছেন, তাদেরকে আমি আমার অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই বন্ধু সংগঠনদেরকে, ধন্যবাদ জানাই এলাকার মা বোনদেরকে। আপনারা হঠাৎ করে এভাবে ফুসকে জেগে উঠেছেন, এই দায়িত্বটা যদি আপনারা আমাদের এই আন্দোলন শেষ করা পর্যন্ত যদি আপনাদের মনে আগুন জ্বালিয়ে রাখবেন, দেখবেন আমাদের একদিন এই অধিকার আমরা আদায় করে নেব। আমরা রাষ্ট্র চাইনি, আমরা কোনো মন্ত্রী হতে চাইনি, আমরা চেয়েছি এই বাংলার সংবিধান অনুসারে যে আমরা সবাই সমান। আমরা আমাদের অধিকার চেয়েছি, আমাদের অধিকার আদায়ের জন্য যা যা করা লাগে আমরা করব এবং আপনাদের সহযোগিতা এটুকুই থাকবে যে আমরা আপনাদেরকে যেখানে রাখবো, যে অবস্থায় আমরা থাকবো আপনারা যাবেন। একটি কথা আমি জেনেছি এই কিছুক্ষণ আগে, মাননীয় প্রধানমন্ত্রী নাকি দুটো খবরে বলেছেন যে হরিজনদের আবাসন করে দেব, হরিজনরা আবাসন পাবে। জানি না এটা কোনকার খবর, এটা টিভিতে এসেছে, এটাও আমরা জাজমেন্ট করে দেখবো আমাদের ইউটিউবে। তবে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে এখান থেকে একটি কথা স্মরণ করে দিতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী প্রথমবার যখন আপনি ক্ষমতায় এসেছিলেন, আমি কৃষ্ণলাল আপনার কাছে ক্ষুদ্র একটা রিলিফ নিয়ে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ থেকে দিতে গিয়েছিলাম। আমরা একটা চিঠি দিয়েছিলাম আমাদের অল্প দাবি। আমার এক নেতা বলেছিল যে আপনার ইস্তাহারে আরেক কাজে নাকি জমি আপনাদের গরিবদেরকে দিবেন। উনি আমাদেরকে বললেন তোমাদেরকে না, তোমরা বাংলাদেশে হরিজনরা যেখানে তোমরা বাস করতো, আমার তো বাপের জায়গা নেই যে তোমাদেরকে আমি জমি দেবো, তোমরা যে যেখানে বাস করছো সেখানে আমি ভৌত বরণ করে তোমাদেরকে আবাসন দেবো। তার একটা প্রমাণ আমরা শুধু পেয়েছিলাম, আমরা পেয়েছি ঢাকায় যে আমাদের ধরে গেছে বিল্ডিংটা, আমরা আশা করছিলাম এই ধরনেরই হবে। সেই 1997 সালের ঘটনা বললাম যে আমরা বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ প্রাণ দিয়েছিলাম, সেখানে আপনি আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন এবং আমাদের পক্ষে সবসময় আপনি বলে আসছেন যে হরিজনদের আমি বাসস্থান দিচ্ছি, দলিতদের দিচ্ছি, হিজড়াদের দিচ্ছি, আপনি সবাইকে দিচ্ছেন, কিন্তু আসলে কি প্ল্যানিংয়ে দিচ্ছেন আমি বুঝে উঠতে পারতেছি না। আপনি আমাদের হরিজনদেরকে দয়াগঞ্জে টুপ্লেক্স করে যে একটা ঘর করে দিলেন, আর আসুন আপনার প্রতিনিধিকে পাঠিয়ে দেখেন আমাদের এলাকায় যে টুপ্লেক্সের ঘরগুলি দেখছেন যে একটা মুরগি খোলের মতন। আমরা তো মানুষ, আপনি আমাদের একটা চিঠিতে রেখেছেন এবং গেজেটেও রেখেছেন তারা মানবতার জীবন যাপন করে। আপনি সবকিছু জানার পরেও যাদেরকে দায়িত্ব দেন আসলে সেটি বুঝে নেন কিনা, আমার তো এটাই চিন্তা। আসলে এভাবে কথা আপনি দিবেন, আপনার নিজ স্তরের যারা আছে আপনার বদনাম করার জন্য এই সাধারণ জনগণকে ঠকাবে, এই পিছুপড়ে জনগোষ্ঠীকে ঠকাবে। আমরা অনেক সহ্য করেছি, অনেক মেরেছি। এখন আমাদের মিলন জেলার আন্দোলনের সাথে সাথে আমি বাংলাদেশের সকল হরিজন কলোনির এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য একইভাবে জন্য আমরা যেন আবাসন পাই এবং চাকরি আশ্বাস দিয়েছে। চাকরি বাধা কোথায়, কারা লুটে নিচ্ছে আমাদের কথা বলে আপনার দালালদেরকে পুষিয়ে এটাকে আউটসোর্সিং করে দিচ্ছে। আমি জানি না আপনার একই দেশে কয়েকটা নিয়ম আছে, চাকরি উপরওয়ালা যারা 10 গ্রেডের উপরে তারা
সরকারের সব ভাতা পাবে, আর আমরা পিছিয়ে পড়ে জনগোষ্ঠী যারা ঝাড়ুদার দারোয়ানরা তারা অস্বস্তিতে চলে যাবে, যে মৃত্যুর পরে তার কাফনের টাকা তার কাছে থাকবে না। আমি আপনাকে বলবো, এই আইনটা বানিয়ে তাদেরকে সুযোগ দিয়েছেন নাকি তারা আপনাকে ধোঁকা দিচ্ছে, এটা ভালোভাবে যাচাই করুন। আমরা আপনার কাছে কালকে স্মারকলিপি দিয়ে যাব। আমরা ক্ষিপ্ত হয়ে বলছি যে আমরা থামবো না। আপনি সঠিক ব্যবস্থা আমাদের প্রতি নেবেন, শক্তভাবে ব্যবস্থা নেবেন। যে আপনারা আমাদেরকে ঠকিয়েছে, মিথ্যা কথা বলে হরিজনদের মিলনকে যে ক্ষতি করেছে, এটা পূর্ণ ওই স্থানকে আমরা মনে করেছিলাম যে হয়তো 20টা ঘর নেবে, আমরা 20 ইঞ্চি এখন ছাড়বো না। আমাদের জমি আমরাই থাকবো। আপনি বলেছেন আমাদের জমিতে আপনার আবাসন করে দেবেন, এখন আপনার কোথায় রেখে আমরা এই মিলনজেলে কেন বাংলাদেশে কোন হরিজন কলোনি আমরা 1 ইঞ্চি ছাড়তে রাজি না, এবং তাদেরকে পুনর্বাসন না স্থায়ীভাবে গ্রহণ করে দেবেন। এবং জন্য অন্যান্য ব্যক্তিদেরকে আপনি পাকিস্তানের সাথে তাদের ডকুমেন্ট দিতেছেন, ওই ঘরটা তাদের নামে করে দিচ্ছেন, তাদের প্রজন্মরা এসে জানবে যে আমার ওই বাপের ঘর, আমি মরে যাওয়ার পরে আমার ছেলে বলতেও পারবে না যে ঘরটা কার। আমরা বলবো বিগত টাইমে আমরা আমাদের বাপেদের ভুল করেছেন, এখন আমরা অল্প শিক্ষিত, আপনার মতন শিক্ষা আমরা গ্রহণ করতে পারিনি, আপনার মতো আপনার ব্যারিস্টার হতে পারেনি, আমরা রাজনীতিকেও জানি না, আমরা লড়তে শিখেছি আপনাদের পিছনে। যদি আমি কথা বলি সেই কারণে আজকে যে বেদিতে দাঁড়িয়ে কথা বলছি, এই বেদির আন্দোলন যখন শুরু হয়েছিল আমাদের কোরআনের মানুষরাও কিন্তু আন্দোলনে ছিল। সৌভাগ্য তাদের হতে ছিল না, কিন্তু ভাগ্য যে সে বেদি হঠাৎ করে কার্ফু হতে এখানে আমাদের এলাকার লোক আসতে পারেননি। আমার বাপের মুখে আমি শুনেছিলাম যে সে আন্দোলনে তারা জড়িত ছিল। আমরা যদি 52 থেকে বাংলা ভাষার জন্য, বাংলার মাটির জন্য লড়াই করেছি, 1971 আমাদের যুদ্ধ চলাকালীন বঙ্গবন্ধুর কথা আমরা শুনেছি, উনি বলেছিলেন যার কাছে যা আছে তাই নিয়ে প্রস্তুত থাকবার। আমরা এখন আমাদের হরিজনদেরকে বলেছি আমাদের আন্দোলনে আমাদের অধিকারের জন্য তোমাদের কাছে যা আছে তাই নিয়ে প্রস্তুত থাকবা, আমাদের অধিকার আমরা নিয়ে আসবো। যদি আমরা অধিকার না আনতে পারি তাহলে আমরা ব্যর্থ হয়ে যাবো। আমরা আমাদের জন্য সুযোগ পাবে, সেই সুযোগটা আমরা কাউকে দেবো না। আমি আমারও ফোনে আপনাকে মা জননী হিসাবে শ্রদ্ধা করে বলতে চাই, আমাদেরকে নিয়ে হঠাৎ করে মিডিয়ার মাধ্যমে, আমাদের বন্ধু সংগঠনের মাধ্যমে এত বড় ইস্যু হয়ে গেছে, দেশ বিদেশে চলে গেছে। এই বদনামটা আমাদের সাথে সাথে সারা বাংলাদেশে হচ্ছে, সুশীল সমাজের হচ্ছে, মন্ত্রী মিনিস্টার এমপিদের হচ্ছে। এটা কেমন করে থামাবেন এবং কেমন করে আমাদেরকে এনে আমাদের আবাসন করে, এবং শুধু আবাসন আমাদের দাবিগুলো পূরণ করবেন, এই আশা ব্যক্ত করে আগামীকালকে অনুষ্ঠানে সকল হরিজনদেরকে, সকল এলাকার হরিজনদেরকে ঢাকা সহ যারা এখানে আছেন এখানে সহমতন উপস্থিত হয়ে 9:30টায় আমরা প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে যাবো, আমাদের স্মারকলিপি মাননীয় প্রধানমন্ত্রীকে দেওয়ার জন্য, যাতে আমরা বলতে পারি যে আগে অনেক স্মারক দিয়েছি, এখন এই স্মারকও দিচ্ছে, আপনি দেখেন এবং সমাধান করেন। তারপরে যদি সমাধানে কোনো খবর আমরা নাও পাই, আমাদের কোর্টেরই আছে, কিন্তু আমরা থেমে থাকবো না। রিটের জায়গায় রিটের, স্মারকের জায়গায় স্মারক থাকবে, আন্দোলন চলছে, চলবে। আমরা সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ। আমাদের এই মুহূর্তে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান